দেখুন, শেষ 15 বছরে এটা মনে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মাটি শব্দে কখনোই দেউলিয়া ছিল না, কিন্তু তারপরেও কিছু সময় চুপ থাকতে হয়। একটা ছবি যখন সামনে উঠে আসে তখন নীরব থাকতে হয়, বলতে হয় আ পিকচার স্পিক্স 1000 ওয়ার্ডস। পশ্চিমবঙ্গের নবনির্মিত বিজেপির সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় এবং তার সঙ্গে শ্রদ্ধেয়া অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ, তাদের মাঝে যে মানুষটিকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি কে? তিনি কি সেই শান্তনু সেন? সেই শান্তনু সেন যাকে স্কোয়ার ফুট সেন নামে ডাকা হতো? সেই শান্তনু সেন যিনি সেই সব নির্বাচনে পদ পেতেন যেখানে নাকি বাউন্সার রাখতে হতো? তিনি এবং কুকুরের ডায়ালিসিস স্পেশালিস্ট নির্মল মাঝি, যারা একে অপরের কখনো গলা জড়িয়ে ধরতেন আবার কখনো গলায় হাত তুলে দিতেন, সেই শান্তনু সেন? এখানে অনেকে যুক্তি দিতে আসবেন যে এই ভদ্রলোক শান্তনু সেন তিনি নাকি তৃণমূল কংগ্রেসের রোষানলে পড়েছিলেন। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ করার পর তৃণমূলের তরফ থেকে তাকে সমস্ত দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পাল্টা যুক্তি এটাও আসবে যে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবারের বিধানসভা নির্বাচনের ঠিক আগে সেই মুখপাত্রের পদে তাকে আবার দলের তরফ থেকে ফিরিয়েও আনা হয়েছিল, একেবারে সেই মাহেন্দ্রক্ষণে। বা পাল্টা যুক্তি এটাও আসবে যে দীর্ঘদিনের যে পাপ, দুর্নীতি, অত্যাচার সমস্ত কিছু পুঞ্জীভূত হয়ে রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে, সেগুলোর উপরে এক বালতি জল ঢেলে দেওয়া যায় না। দেখুন, বিষয়টা হচ্ছে একটা লাইন বা একটা লক্ষণ রেখা, এটা শুধুমাত্র সাংসদদের ভাঙিয়ে নিয়ে এসে বিজেপির এনডিএতে পাশে বসানো দেখে ধেয়ে আসা কটাক্ষকে বা ঋতব্রত অ্যান্ড কোম্পানিকে হাতের পুতুল বিরোধী তৈরি করে রাখা হয়েছে এই অভিযোগকে খণ্ডন করে তৈরি হয় না। মহামহিম শুভেন্দু অধিকারীর বিধানসভায় ভাষণ এবং মাটিতে নিশ্চুপ সমর্থন, অথবা শ্রমিক ভট্টাচার্যের সুললিত কণ্ঠের বচন, ভাজা মাছটা উল্টে খেতে না জানার যে বিষয়টা, 4 ঘন্টার বিজেপি, ওরা আমার কেউ নয়, দুঃসম্পর্কের ফুলতুতো ভাই হয়, এগুলো বলে তৈরি করা যায় না। এবং এগুলো শুধুমাত্র ব্যক্তিগত অলিক কল্পনা বা গল্প কথা কিন্তু নয়, বা সাধারণের মধ্যে থেকে উঠে আসা অমূলক ধারণাও নয়, এর প্রমাণও আছে, উদাহরণও আছে। নমস্কার, আমি পৌলমী, এবং এমন একটা বিষয়ের কথা, এমন একটা ঘটনার কথা আজ আপনাদের সামনে রাখবো, যেটা শোনার পর প্রথম ধাপে আপনাদের কপালে ভাঁজ পড়বে, আর দ্বিতীয় ধাপে বুঝতে পারবেন যে ক্যান্সার কিভাবে ছড়াচ্ছে, কিভাবে মানুষ ক্রমাগত আশাহত হচ্ছেন, কিন্তু সেটা দেখার পরেও প্রশাসন নিশ্চুপ। এই ঘটনাটা আমি অনেকদিন দেখে তারপরেই বলছি। এটা বললাম তার কারণ এখন কিছু মানুষজন আছেন, কিছু বললেই তারা হারমোনিয়াম বাজাতে চলে আসেন যে আরে দেখুনই না, কিছুদিন একটু দেখুনই না, কিছুদিন পরে বলুন না, আরে আরেকটু দেখেই নিন না। দেখেই তারপরে এই কথাটা বলছি। তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আসুন, এই ঘটনাটাকেও ডিফেন্ড করুন, দেখি এটাকে কি বলতে পারেন, এটার পক্ষে আপনারা কি যুক্তি দিতে পারেন। এমনিতেও সপ্তাহের শেষে সবারই হাসির ঘোরার দরকার হয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে ঘটনাটা বর্ধমানের। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে বিরোধীদের ওপর, বিজেপির বিভিন্ন কর্মীদের ওপরে, নেতাদের ওপরে কি ধরনের অত্যাচার নেমে আসতো সে সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। কিভাবে তাদের কাছ থেকে টাকা চাওয়া হতো, জরিমানা দিতে হবে, এই সমস্ত কথাবার্তা বলা হতো, তাদের অত্যাচার, মারধর, তাদের গ্রাম ছাড়া করা, বাড়ি ছাড়া করা, প্রাণে মেরে ফেলা হবে এই হুমকি দেওয়া, বা অনেক সময় প্রাণে মেরে ফেলা। অত্যাচারটা একটা ভয়ঙ্কর জায়গায় ছিল এবং শেষের দিকে এটা একদম বিভীষিকার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শুনলেই হাড় হিম হয়ে যায়, এরকম সমস্ত ঘটনার কথা সামনে উঠে আসতো। এবং কেউ এটা বলার আগেই বলি যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের বিরোধীদের উপর অত্যাচারের বিভিন্ন ঘটনা নিয়ে অনেক সময় আমি পর্ব করেছি, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। তো এখন যে আমি ঘটনাটার কথা বলবো সেটা হচ্ছে বর্ধমানের ঘটনা। তো এই সমস্ত অত্যাচার তৃণমূল কংগ্রেসের আমলে বিরোধীদের উপরে হতো, তারপরে রাজ্যে এলো পালাবদল, তারপরে নতুন সরকার এলো, আইনের শাসন, এবং তারপর বলা হলো আমরা ওরা নয়, আমরা আলাদা, আমরা তো বিকল্প, আমরা সবার থেকে আলাদা। তারপরে খবর কি সামনে এলো? বর্ধমানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। কেন? এবার যে বিষয়টা সামনে রাখা হলো, যে কথাটা বলা হলো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, এই পঞ্চায়েত সদস্য এবং তিনি যে কর্মাধ্যক্ষ ছিলেন, খাদ্য ও মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন, তিনি আত্মহত্যা করেছেন। তার কারণটা হচ্ছে তার উপরে বিজেপির তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল। বিজেপির কিছু কর্মীরা ক্রমাগত তাকে হুমকি দিচ্ছিলেন এবং তাকে জরিমানা দিতে বলা হয়েছিল, যে তাকে টাকা দিতে হবে। 22শে জুন তাকে বিজেপির কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে তাকে বলা হয়েছিল 50 লক্ষ টাকা তাকে দিতে হবে। তারপর দরাদরি করে বিষয়টা নেমে আসে 23 লক্ষ টাকায়, এবং তাকে বিজেপির কয়েকজন কর্মীরা বলেছিলেন যে এই টাকাটা তাকে 7 দিনের মধ্যে দিতে হবে। আর এই জরিমানা বা এই টাকাটা 7 দিনের মধ্যে সে যদি দিতে না পারে তাহলে তাকে মারধর করা হবে, তার বাড়ি ভাঙচুর করা হবে, তাকে গ্রাম ছাড়া করা হবে, তার পরিবার শুদ্ধ গ্রাম ছাড়া করে দেওয়া হবে, এই রকম হুমকি তাকে দেওয়া হয়েছিল। সেই আশঙ্কা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
এবার এই গোটা ঘটনা সামনে আসার পরে বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয় যে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো রকম কোনো যোগসূত্র নেই, কোনো সম্পর্ক নেই। বিজেপির মণ্ডল সভাপতি তিনি বলেন যে দেখুন, এই বিষয়ে একেবারেই কাম্য নয়। তিনি দুবারের নির্বাচিত জনপ্রতিনিধি, তার পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত আমরা দাবি করছি। এবার এখানে কয়েকজন নিশ্চয়ই হারমোনিয়াম নিয়ে যুক্তি দিতে চলে আসবেন যে দেখেছেন তো, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আবার কিছু লোকজন বলবেন করেছে, বেশ করেছে। তৃণমূল কংগ্রেস কিরকম অত্যাচার করতো, তারা কিরকম তোলাবাজি করতো, কিভাবে গ্রাম ছাড়া করেছে, মারধর করেছে, তখন কোথায় ছিলেন? এখন ইটের বদলে পাটকেলটা খাওয়ার সময় তো এসেছে, এই এখন তো কিচ্ছু বলা যাবে না পৌলমী। আরে দাঁড়ান, যুক্তি দেওয়ার আগে পুরোটা শুনে তো নিন, একটু দাঁড়িয়ে যান। এরা অন্যায় করেছে বা করেনি, করলে বেশ করেছে। আচ্ছা বাবা তুমি এসো, এখন তোমাকে কোলে বসিয়ে বলছি, যাও বাবা তুমি একটু তোলাবাজি করো, এখন তোমার সময় এসেছে। এগুলো বলার আগে, এদেরকে আপন করে নেওয়ার আগে টুইস্টটা তো শুনে যান। আমি তো এখনো টুইস্টটা বলিনি। 24শে জুনের পরে 27শে জুন আরেকটা রিপোর্ট সামনে আসে। এই যে তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন কর্মাধ্যক্ষ যিনি মারা গেছেন, আত্মহত্যা করেছেন যিনি, তার নাম হচ্ছে স্বরূপ রানা। এবং এই স্বরূপ রানার মৃত্যুর গোটা বিষয়টায় বিজেপির নেতাদের যে নাম জড়িয়েছে, এই নিয়ে বিজেপির মধ্যে বেশ অস্বস্তি তৈরি হয়েছে। দলের মধ্যে, নেতৃত্বের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। এবং তারই সঙ্গে রিপোর্টে বলা হচ্ছে, জানা যাচ্ছে যে বিজেপির যে সমস্ত নেতাদের নাম জড়িয়েছে, বন্ধ ঘরে সালিশি সভা বসিয়ে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই কর্মাধ্যক্ষর কাছ থেকে যারা টাকা চেয়েছিলেন, জরিমানা চেয়েছিলেন, তার মধ্যে কয়েকজন বিজেপির নেতা এই ক্ষমতার পালাবদলের আগে তৃণমূল কংগ্রেস করতেন, তারা তৃণমূলের নেতা ছিলেন, এমনটা দাবি করছেন গ্রামবাসীরা। তাহলে শ্রমিক ভট্টাচার্যের সেই 4 ঘন্টার বিজেপি কি করছে একবার দেখেছেন? এদিকে খাওয়া হয়ে যেতেই ঝপাং করে একেবারে ওইদিকে। এবং এরপর আরো একটা টুইস্ট আছে, টুইস্ট পে টুইস্ট। জানা যাচ্ছে বিজেপি নেতারা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবার, তার মধ্যে কয়েকজন তৃণমূল কংগ্রেস করতেন এবং তারা 2011-র পরে তৃণমূল কংগ্রেসে ভিড়ে গিয়ে সিপিআইএম এর একজন শিক্ষককে জরিমানা করেছিলেন। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? এরা 2011-র পর তৃণমূলে ভিড়ে গিয়ে সিপিএম কে টাইট দিয়েছে, তৃণমূলে থাকাকালীন বিজেপিকে টাইট দিয়েছে, বিজেপির ওপর অত্যাচার করেছে। এখন বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপি হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়ার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসের ওপরে অত্যাচার করছে। মানে ওই যে কথাটা আছে না, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, এটা যেমন ঠিক, তেমনি বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ শয়তান, এটাও ঠিক। জানা যাচ্ছে এই ঘটনা নিয়ে যে সমস্ত বিজেপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিয়ে বিজেপির তরফ থেকে, স্থানীয় বিজেপি সংগঠনের তরফ থেকে এই রাজ্যে বিজেপির যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, রিপোর্ট পাঠানো হয়েছে। এবং জানা যাচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের নেতা স্বরূপ রানার এই মৃত্যুর ঘটনা বিজেপির মধ্যেই অনেক প্রশ্ন তুলে দিয়েছে। দলীয় রিপোর্টে বলা হচ্ছে, দলীয় রিপোর্ট, বিজেপির যেটা নিজস্ব দলের রিপোর্ট, সেখানে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজকর্ম চলছে, হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে, জরিমানা চাওয়া হচ্ছে এবং সেই টাকা পয়সা দিতে না পারলে তাদের একঘরে করে রাখা হচ্ছে। এই ঘটনা বিভিন্ন গ্রামে, মফস্বলে, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিজেপির সেই দলীয় রিপোর্টে বিজেপি বলছে যে বিশেষ করে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, মণ্ডলের যে নেতৃত্ব রয়েছে তাদের ইন্ধনে বুথ লেভেলের কর্মীরা এই সমস্ত কাজকর্ম করছেন। বেশিরভাগই যারা হঠাৎ বিজেপি, যারা ভোটের ঠিক আগে কিংবা ক্ষমতার পালাবদলে ঠিক পরে বিজেপিতে যোগদান করেছেন, সেই হঠাৎ বিজেপিরা এই দৌরাত্ম্য চালাচ্ছেন, এইভাবে নানা জায়গায় কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। এবার এখানেই আপনাদের বলে রাখি একটা কথা, এই হঠাৎ বিজেপিকে আটকানোর জন্য এই রাজ্যের বিজেপির তরফ থেকে অলরেডি একটা কমিটি তৈরি করা হয়েছিল। 13ই মে সেই খবর সামনে এসেছিল। দেবশ্রী চৌধুরী, অমিতাভ রায়, ইন্দ্রনীল খাঁকে নিয়ে সেই কমিটি তৈরি করা হয়েছিল এবং তাদের উদ্দেশ্যই ছিল এই হঠাৎ বিজেপিদের আটকানো। 13ই মে কমিটি তৈরি করার খবর সামনে এলো। তারপরে আরো 1 মাস ধরুন কেটে গেছে, 13ই জুন, তারপর 22শে জুন এই স্বরূপ রানাকে ডেকে এই ধরনের সালিশি সভায় এইসব জরিমানা দিতে বলা হয়েছিল বলে জানা যাচ্ছে। তারপর 22শে জুন রিপোর্ট সামনে এলো, তিনি আত্মহত্যা করেছেন। তারপর 27শে জুন আরো একটা রিপোর্ট সামনে এসে বলা হলো যে এই হঠাৎ বিজেপির এই কাণ্ড ঘটাচ্ছে, যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তার মধ্যে বেশ কয়েকজন এর আগে তৃণমূল করতেন। মানে 1 মাসের বেশি সময় হয়ে গেছে। এই কমিটি কি করেছে, এই কমিটি কি পদক্ষেপ নিয়েছে হঠাৎ বিজেপিদের বিরুদ্ধে, সেরকম কোনো আপডেট কিন্তু সামনে আসেনি। তারই সঙ্গে দলীয় রিপোর্টে, বিজেপির রিপোর্টে এটাও বলা হচ্ছে যে এই হঠাৎ বিজেপিরা বিভিন্ন জায়গায় দৌরাত্ম্য চালাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজনের কাছ থেকে টাকা তুলছেন, জরিমানা করছেন এবং এদের সঙ্গত দিচ্ছে কারা, এদের সহায়তা করছে, এদের সঙ্গে সঙ্গে রয়েছে কারা, 2019-এর পরে সিপিআইএম থেকে যারা বিজেপিতে এসেছিলেন তারা এদেরকে সঙ্গত দিচ্ছেন, তারা এদের সঙ্গে সহায়তা করে এই সমস্ত কাজকর্ম করছেন। লাও ঠেলা,
বোঝো এ কি জ্বালা। সো বেসিক্যালি আমরা কিছুই ফেলিনি, আমরা সবটাই রিসাইকেল করে চালাচ্ছি। বোঝা খুব মুশকিল হয়ে গেছে কাকে ভোট দিয়েছি, কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, কে আসল বিজেপি, কে নকল বিজেপি, কে আগে বিজেপি, কে পরে বিজেপি, সব গুলিয়ে যাচ্ছে। সমস্তটা গুলিয়ে একেবারে যাতা অবস্থা, বিধানসভাতেও, লোকসভাতেও এবং মাটিতেও। প্রথম দুটোর ক্ষেত্রে আপনি যদি বা কিছু যুক্তি খাড়া করতে পারেন এদিক ওদিক, মাটিতে যে হারে পরিস্থিতি খারাপ হচ্ছে, যেভাবে বিষ মেশানো হচ্ছে, তাতে এই একই দিন কিন্তু ঘুরে আবার আসবে। সেই যে চাকা একটা জায়গা বেরিয়ে চলে গেলে সেই জায়গা আবার ঘুরে আসে, আর কিভাবে ঘুরে আসে সে তো এখন চোখের সামনে দেখতেই পাচ্ছেন। ক্যান্সার মারণ রোগ, চিকিৎসা রয়েছে, কিন্তু সেই চিকিৎসা করার আগে একটা প্রক্রিয়া রয়েছে। শরীর যখন ধকল নিতে পারে তখনই এই চিকিৎসা করা দরকার, তা না হলে শরীর দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে, তখন আর কড়া ডোজের ট্রিটমেন্ট শরীর কিন্তু নিতে পারে না, তখন হয় কাটতে হয়, না হলে মরতে হয়। আর এই কথার ওপর আমার শিলমোহর দেওয়ার দরকার নেই, বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যের ডাক্তারবাবু, তিনি খুব ভালো করে জানেন। শ্রমিকবাবু, শুভেন্দুবাবু জিজ্ঞেস করলেই বলে দেবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।